আমি প্রথমে অধ্যাপক পার্থসারথী ভৌমিককে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ভৌমিক আসুন। এই রাজেশ আমার এই পিপিটিটা সবাইকে ধন্যবাদ এবং সুপ্রভাত। এখনো 12টা বাজেনি, সুতরাং সুপ্রভাত বলাই যেতে পারে। একটা কথা আছে যে যখনই জাগিবে চিত্ত তখনই এসেছে প্রভাত। তো এই যে কনফারেন্স হচ্ছে, কালকে থেকে আমি আছি এবং এখানে যে জ্ঞান চর্চা চলছে, অনেক কথা শুনছি, তো চিত্ত তো জাগছেই, সুতরাং বোধহয় সবসময় সুপ্রভাত রয়েছে। আমি প্রথমে এই কনফারেন্সের যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্তর্জাতিক কনফারেন্সের যিনি আহ্বায়ক অধ্যাপক রাজেশ কুমার সাহাকে আমাকে এখানে দাঁড়ানোর এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি একটা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আমি এখানে যা কথা বলবো সেটা নিতান্তই ব্যক্তিগত কথা। আমার দেশে বা বিদেশে বিভিন্ন ডিজিটাল হিউম্যানিটিজ এবং ডিজিটাল আর্কাইভে কাজ করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা লাভ করেছি, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি এখানে ভাগ করে নিতে চাই। তাই আমার এই আজকের বক্তব্যের মধ্যে খুব যে তাত্ত্বিকতা বা যুক্তি প্রতিযুক্তির ঘাত প্রতিঘাত থাকবে সেটা বোধহয় নয়। তো আমি সরাসরি চলে যেতে চাই যে এই ডিজিটাল বিশ্ব, আমি বাংলা ভাষাও ডিজিটাল বিশ্ব কথাটা ব্যবহার করেছি। এই ডিজিটাল বিশ্ব শব্দটি বা ডিজিটাল ওয়ার্ল্ড শব্দটি বোধহয় 1990 নাগাদ যখন আমাদের ভাষায় এলো, তার কিছু আগে ভাগেই আরেকটা শব্দ আমাদের চিন্তা ভাবনায় এবং আলোচনার মধ্যে এসে গেছিল, সেটা হচ্ছে বিশ্বায়ন। আর এই দুই শব্দের অভিঘাত আমাদের ওপর ছিল বিপুল এবং বিশাল। তারপর যখন 1995 সালের 15ই আগস্ট আমাদের দেশে অন্তর্জাল বা ইন্টারনেট যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো, তখন এক ক্লিকেই বলা হতো যে এক ক্লিকেই আমরা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবো। সেই চন্দ্রবিন্দুর গান আছে না, যে ইমেলে যুক্ত হলো হনলুলু থেকে হলদিয়া, সেই যখন এই যুক্তটা হলো আমরা ভেবেছিলাম বোধহয় এতদিনে ওই বসুধৈব কুটুম্বকমের যে মন্ত্র সেটা বোধহয় সার্থক হলো এবং আমরা তার একটা রূপ দেখতে পাবো চোখের সামনে, সারা বিশ্ব আমাদের ঘরে চলে আসবে। তো আজকে আমার বক্তব্যের বিষয় বিশ্বায়নও নয় বা এই ডিজিটাল বিশ্ব নিয়ে খুব তাত্ত্বিক আলোচনাও নয়। আমি আজকে ভাবছি যে এই যে ডিজিটাল বিশ্ব আমাদের সামনে এসেছে, শব্দটি আমাদের ভাষায় ঢুকেছে, তারপরে প্রায় 3 দশক আমরা অতিক্রম করে এসেছি। সেই 3 দশকের মধ্যে আমরা কি চেয়েছি আর কি পেয়েছি তার বোধহয় একটা সেইটা ভাবার একটা সময় এসে গেছে। তো এই সময়ে আরেকটা কথা আমি বলতে চাই যে আমার আজকের যে বক্তব্য, সেই বক্তব্য অনেকাংশেই পরিসংখ্যান নির্ভর হবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা ব্যবহার করব এবং এইটা ব্যবহার করতে গেলে, আমি একজন সাহিত্যের অধ্যাপক, যে কোনো পরিসংখ্যান ব্যবহার করতে গেলে বা এমপিরিসিজমের কথা বলতে গেলে আমাদের মনে বড় বাধো ঠেকে। কারণ ওই কথায় আছে না যে পৃথিবীতে 3 ধরনের মিথ্যে আছে, একটা হচ্ছে নির্জলা মিথ্যে, আর একটা হচ্ছে অর্ধসত্য, আর একটা হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান নিয়ে আমি কোনো বক্রোক্তি করছি না, আমি যেটা বলতে চাইছি যে এই পরিসংখ্যানের বাইরেও একটা বৃহত্তর সত্য থাকে, তার ফলে হয়তো যে পরিসংখ্যান দেখাবো তার বাইরেও হয়তো নিশ্চয়ই বৃহত্তর সত্য থাকবে। তো
এখন আমরা কেন এই ডিজিটাল হিউম্যানিটিজের কথা বলছি? মাননীয় চেয়ার বলছিলেন যে ডিজিটাল হিউম্যানিটিজ আসার পর বই পাঠের অনেক পরিবর্তন হচ্ছে, অনেক কিছু আমাদের জীবনযাত্রায় পরিবর্তন হচ্ছে। তো আমরা সাহিত্যের মানুষরা যখন ডিজিটাল হিউম্যানিটিজ নিয়ে কথা বলতে আরম্ভ করেছিলাম, সেটা বেশ সমালোচনার সম্মুখীন হয়েছে, আজও হচ্ছে, যে আমরা যারা মানববিদ্যা চর্চা করি, সেই মানববিদ্যা চর্চা প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় ধরে করছি। তো এতদিনে কি আমরা এই ২৫০০ বছরের যে লব্ধ জ্ঞান, আমাদের পরিশ্রম, সেটা কি আজকে এসে আমরা তুলে দেবো কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার প্রোগ্রামারদের হাতে? তার মানে কি অ্যারিস্টটল, প্লেটো, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথের বদলে আমরা এই কিছু প্রযুক্তিবিদকে তাদের বদলে নিয়ে আসবো? তো এই প্রশ্ন চলছে, এই প্রতর্ক চলছে। তো এই প্রতর্কের মধ্যেও আমি ঢুকছি না। আমি যেটা বলছি যে আজকে আমরা একটা অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যে পরিস্থিতিতে আমরা একটা বিরাট চ্যালেঞ্জ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এতদিন ধরে আমাদের গবেষণার উদ্দেশ্য ছিল হচ্ছে জ্ঞানের আহরণ, গো এসো না, জ্ঞানের সন্ধান, অর্থাৎ জ্ঞান যেন বিরল, তথ্য বিরল, সেই বিরল তথ্য, বিরল জ্ঞান আমাদেরকে উদ্ধার করে আনতে হবে। এতদিন গবেষণার উদ্দেশ্য বোধহয় তাই ছিল, চ্যালেঞ্জটা তাই ছিল। আজকের দিনে এসে আমরা দেখব যে বিষয়টা তেমন নেই, বরং উল্টে গেছে, টেবিল উল্টে গেছে আমাদের ওপর। সেটা হচ্ছে যে এখন জ্ঞান এত বেশি, তথ্য এত বেশি, সেই বিস্ফোরণ এত বেশি যে তাকে সামলানো আমাদের পক্ষে সম্ভব নয়। নেক্সট স্লাইড। তো এইখানে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিয়েছি যে কি বিপুল পরিমাণ তথ্য আমাদের সামনে চলে এসেছে, যে যেখানে ওয়েব পেজের সংখ্যা ১৩০ ট্রিলিয়ন, গুগল বইয়ের সংখ্যা ৪০ মিলিয়ন, ইত্যাদি ইত্যাদি, এবং প্রতি সেকেন্ডে এই তথ্য তৈরি হচ্ছে এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে। যে এত জ্ঞান কি করব আমরা, এত তথ্য আমরা কি করব? বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে এ জীবন লইয়া কি করিব। এখন আমাদের বলতে হচ্ছে যে এত তথ্য লইয়া আমরা কি করিব। আমাদের এই মানসিক সাধ্যের বাইরে চলে গেছে তথ্য। তাহলে আমরা যারা মানববিদ্যা চর্চা করি, তারা কিভাবে এই তথ্যকে আমরা পড়ব, আমরা তাকে বিশ্লেষণ করব, সেটা আমাদের মানসিক ক্ষমতার বাইরে। আর সেই জন্যই আজকে আমরা বাধ্য হয়ে প্রযুক্তির ব্যবহার নিচ্ছি, আমরা বাধ্য হয়ে অ্যালগোরিদমের কথা বলছি। এছাড়া এই বিপুল তথ্য সামলানোর কোনো উপায় নেই। তো এখন এই বিপুল তথ্য সামলাতে গেলে আমাদের চাই ডিজিটাল প্রযুক্তি। ভারতবর্ষে যখন ইন্টারনেট প্রযুক্তি আসে, ডিজিটাল প্রযুক্তির যখন প্রসার হয়, তখন আমরা ভেবেছিলাম যে এটা একটা বড় আশার জায়গা। কারণ আমরা যখন তথাকথিত প্রথম বিশ্বের সঙ্গে আমরা পাল্লা দেব এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রথম বিশ্ব যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে, আমাদের দেশে সেই পরিমাণ অর্থ নেই সেটা বিনিয়োগ করার জন্য। আমরা ভেবেছিলাম এই ডিজিটাল প্ল্যাটফর্ম বোধহয় একটা সাম্য নিয়ে আসবে, অর্থাৎ প্রথম বিশ্ব যেটা এত বিপুল ব্যয়ে তৈরি করেছে, আমরা এখানে ডিজিটাল যদি প্রযুক্তি ব্যবহার করি সেটা অনেক কম ব্যয়ে সেই রকমই কিছু আমরা তৈরি করতে পারবো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে ব্রিটিশ লাইব্রেরিতে কাজ করার সময় দেখেছিলাম যে কি বিপুল ব্যয়ভার সেখানে চলে। নেক্সট স্লাইড। তো ব্রিটিশ লাইব্রেরির এই যে বিল্ডিং, যেখানে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ জ্ঞান ভাণ্ডার, এই জ্ঞান ভাণ্ডারটা রাখার জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যেটা ১৯৯৮ সালে যার উন্মোচন হয়েছিল। এবং এই বিল্ডিংটা এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছিল ৫১১ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ ভারতীয় টাকায় ৫,৪৪৬ কোটি টাকা। এবং এই বিল্ডিংটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে বিল্ডিংটা দেখতে একটা জাহাজের মতো, এবং এই জাহাজ আকারের এই যে বিল্ডিং, যার মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার রয়েছে, বৃহত্তম জ্ঞান ভাণ্ডার মানব সভ্যতার ইতিহাসের, এই জাহাজ এই আকারটা দেওয়ার কারণ এদের পিছনে একটা দার্শনিক চিন্তা বা বলতে পারি একটা মিথোলজি রয়েছে। সেটা হচ্ছে নোয়াজ আর্ক, নোয়ার নৌকো। প্লাবন হলে যেমন নোয়া সমস্ত জীবদের বাঁচিয়েছিল সেই নৌকোর ওপর। তো এই বিল্ডিংটা যদি থেকে যায় তাহলে মানব সভ্যতার সমস্ত ইতিহাস, জ্ঞান নিরাপদ থাকবে। তো তার এই যে দার্ঢ্য, এই যে তার গর্ব, এই অহংকারের পিছনে খরচও তো কম নেই। এই ব্রিটিশ লাইব্রেরির বার্ষিক বাজেট হচ্ছে ৯৮ মিলিয়ন পাউন্ড। আমি দেখছিলাম যে আমাদের দেশে লাইব্রেরি আর্কাইভ খাতে প্রতি বছর সারা দেশে অন্তত এই শিরোনামে যে খরচটা হয় তার থেকে ৭ গুণ বেশি ব্রিটিশ লাইব্রেরি একার যে খরচ। সুতরাং এর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা বোধহয় নেই, কিন্তু ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে তারা একটা হয়তো বড়
বিল্ডিং বানাতে পারে, অনেক খরচ করতে পারে, কিন্তু আমরা একটা ডিজিটাল বড় আর্কাইভ, অনেকগুলো ডিজিটাল আর্কাইভ করতে পারি এবং সেই একই ধরনের জ্ঞান ডিসেমিনেশন, তার প্রসার আমরা করতে পারি। এবং তাতে আমাদের দেশের অনেক সুবিধাজনক জায়গাও আছে। নেক্সট স্লাইড। সুবিধাজনক জায়গাও আছে। এখানে আমি তুলে ধরেছি যে ইন্টারনেট খরচ কীরকম, এবং আমরা দেখব যে প্রথম বিশ্বের তুলনায় আমাদের দেশে ইন্টারনেটের খরচ, ডেটার খরচ খুব কম, খুব কম। এটা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক, এবং এই সুবিধার ফল আমাদের নেয়ার কথা ছিল, নেয়ার কথা আছে। নেক্সট স্লাইড। এবং আমরা দেখব যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও, নেক্সট স্লাইড, তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের দেশে যে বার্ষিক যে রাজস্ব, সেটাও কিন্তু পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে একটা। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের সুবিধার জায়গা। এবং নেক্সট স্লাইড। আমাদের প্রথম যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের যে লিডার যারা আছে সারা পৃথিবীতে, দেখুন তার মধ্যে 1, 2, 3, 4টে কোম্পানি ভারতবর্ষের। সুতরাং আমি বলছি না তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তার যে প্রগতি, তার মানেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ এগোচ্ছে। হয়তো তার মধ্যে কিছু ফাঁক থাকতে পারে, কিন্তু এটা একটা আভাস আমাদের দেয়। কিন্তু এইটার ফলে কি আমরা সেই সুবিধাটা কতটা নিতে পারলাম, তো সেইটা আমাদের ভাবতে হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তির ফলে আমরা কি সেই প্রথম বিশ্বের দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবো, তাদের তুমুল অর্থ ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে পারবো? বা উপেন্দ্র কিশোরের ভাষায় যে রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। তো সেই রাজার ঘরের ধন কি আমরা টুনির ঘরে নিয়ে আসতে পারবো? তো সেইটা ভাবতে গিয়ে ভাবছি যে এই যে তথ্যের সাগর, মহাসাগর, প্লাবন, সুনামি, যাই বলেন না কেন, তো আমাদের বাংলা ভাষা নির্ভর তথ্য আমরা কতটা তৈরি করতে পেরেছি, কতটা আছে, তার আগে আমাদের বাংলা ভাষার স্থান কতটা আছে। নেক্সট স্লাইড। কী রকম স্থান বাংলা ভাষার? এটা এই কনফারেন্সে বারবার উচ্চারিত হয়েছে যে মোদের গরব মোদের আশা। আমি আস্তে আস্তে দেখছিলাম যে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সত্যি আমরা বলতে পারি আমাদের বাংলা ভাষা 5ম স্থানে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে 100 জনের মধ্যে প্রায় 3 জনের মাতৃভাষা বাংলা, সেখানে, এবং হিন্দি প্রায় 4.5 জনের মাতৃভাষা। সেখানে ইংরেজি, যার বিপুল প্রসার, সেই ইংরেজি 4.9, প্রায় 5 জন। আমরা খুব পিছিয়ে নেই ইংরেজির থেকে। অর্থাৎ আমাদের গর্ব করার ভাষা, আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা। তো আমি আস্তে আস্তে একদিকে যেমন আমরি বাংলা ভাষার ফেস্টুন দেখলাম, তার অন্যদিকে শামসুর রহমানের আছে দুঃখিনী বর্ণমালা, বাংলার দুঃখিনী বর্ণমালা। তো সেই দুঃখিনী বর্ণমালার কথা বলতে গেলে, নেক্সট ক্লিক করুন, ডান দিকে দেখুন যে আমরা যখন দেখব যে এই ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটাল বিশ্বে আমাদের বাংলা ভাষা নির্ভর তথ্য কতটা আছে, সেইটা কিন্তু অবাক করার মতো এবং একদম উলট পুরাণ। অর্থাৎ এখানে ইংরেজি অধিকার করে আছে 60.7% ওয়েবসাইট, আর সেখানে রাশিয়ান 8.3। তার পাশাপাশি আমি রেখেছি যে নেটিভ স্পিকার বা মাতৃভাষা কতজনের লাল সংখ্যায় লেখা আছে। তাহলে দেখুন কি অদ্ভুত ডিসপ্যারিটি, অসাম্য এখানে রয়েছে। যেখানে বাংলায় প্রায় 3 জন, শতকরা 3 জন যাদের মাতৃভাষা, সেই বাংলা নির্ভর তথ্য ওয়েবসাইট যতগুলো আছে, সেটা প্রায় 0.019%। আমি জানি না, প্রথম 100টা ভাষার মধ্যেও আসে না। তো এইটা আমাদের বাংলা ভাষা, তার মানে এই ডিজিটাল বিশ্বে বলতে গেলে অদৃশ্য। নেক্সট স্লাইড। তো এই অদৃশ্য, ফ্রাঙ্কো মরত্তি নামে একজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি বলেছেন যে আসলে ইন্টারনেট, ডিজিটাল রেভলিউশন, এগুলো হচ্ছে আসলে একটা বৃহৎ আঞ্চলিকতাবাদ। এখানেও দেখবেন যে উইকিপিডিয়ার পরিসংখ্যান, যেটা পৃথিবীর সবচেয়ে বড় এখন তথ্য ভাণ্ডার, এনসাইক্লোপিডিয়া, সেখানেও বাংলা একেবারে 63তম স্থান। এবং তার আগে দেখুন জাপানিজ, এবং আশ্চর্যজনকভাবে তেলুগু কিন্তু হিন্দির আগে রয়েছে, পোলিশ তারা আগে রয়েছে। তো নেক্সট স্লাইড। তো যেটা বলছিলাম যে আমরা অদৃশ্য, বাংলা অদৃশ্য। তো ফ্রাঙ্কো মরেত্তি বলছেন যে একটা ইনরমাস প্রভিন্সিয়ালিজম, অর্থাৎ একটা বৃহৎ আঞ্চলিকতাবাদ হচ্ছে এই ইন্টারনেট। আমরা যতই বলি গ্লোবালাইজেশন, ডিজিটাল ওয়ার্ল্ড, কিন্তু আসলে এটা একটা আঞ্চলিক বিশ্ব,
যখন আমরা WWW কথা ভাবি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এখানে নামকরণের মধ্যে একটা সর্বজনীনতার কথা ভাবা হচ্ছিল, আসলে কিন্তু তা দাঁড়াচ্ছে একটা বৃহৎ আঞ্চলিকতাবাদ। আর এই আঞ্চলিকতাবাদ তৈরি হচ্ছে মূলত ইংরেজিকে কেন্দ্র করে। ফ্রাঙ্কো মোরাত্তি বলছেন যে সব আবার ইংরেজি নয়, এটা আমেরিকান ইংরেজিকে কেন্দ্র করে এই আঞ্চলিকতাবাদ তৈরি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা অদৃশ্য? প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের দেখা যায় না ডিজিটাল ওয়ার্ল্ডে, অর্থাৎ বাংলা ভাষাকে দেখা যায় না? তো এর উত্তর দেওয়াটা কঠিন, কারণ এর অনেকগুলো উত্তর রয়েছে। সহজ উত্তর যে আমরা আমাদের বাংলা ভাষা নির্ভর ওয়েবসাইট বানাইনি, ডিজিটাল কন্টেন্ট যথেষ্ট বানাইনি, যেটা টার্কিশরা বানিয়েছে, পোলিশরা বানিয়েছে, স্লোভাকরা বানিয়েছে, এস্তোনিয়ানরা বানিয়েছে, থাই ভাষাভাষীর মানুষরা বানিয়েছে, আমাদের থেকে অনেক ওপরে রয়েছে, কিন্তু তারা পেরেছে, আমরা বানাতে পারিনি। কিন্তু কেন পারিনি? নিজস্ব সংস্কৃতি, জ্ঞান, অর্থনৈতিক বিজ্ঞানকে কেন আমরা ডিজিটাল বিশ্বের কাছে উপস্থাপনা করতে পারলাম না এখনো পর্যন্ত? তার একটা কারণ অবশ্যই অর্থনৈতিক কারণ, কারণ বাংলাকে ডিজিটাল জগতে স্থান করে নিতে গেলে যেসব বাংলাকেন্দ্রিক প্রযুক্তি লাগবে, টুলস লাগবে, তা আমাদের নেই, বা তাদের তৈরি করে কোনো একটা প্রজেক্ট করতে যাওয়াটা অনেক সময় প্রায় অসম্ভবের পর্যায়ে চলে যায়। উদাহরণ হিসাবে নেক্সট স্লাইড। তো হ্যাঁ, এটা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি করা টেগর ভেরিওরাম বিচিত্রা। এটা পৃথিবীর সবচেয়ে বড় ভেরিওরাম, অর্থাৎ যেখানে একজন লেখকের লেখা নিয়ে তৈরি ভেরিওরাম। এটা শেক্সপিয়ারের ভেরিওরামের চেয়েও বহুগুণ বড়। সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস। এবং এইটা তৈরি করতে গিয়ে সরাসরি এটা তৈরি করতে পারেনি, এবং এখানে যে বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন এডিশনের যে তফাৎ, সেইগুলো বোঝানোর জন্য যে টুলস, যে সফটওয়্যার লাগবে সেটা ছিল না, কারণ বেশিরভাগ সফটওয়্যার তৈরি হয় রোমান স্ক্রিপ্টের ওপর। আমাদের বাংলা স্ক্রিপ্ট বা নন রোমান স্ক্রিপ্টের ওপর সফটওয়্যার নেই বললেই চলে। এবং এইখানে সেই আমাদের প্রথমে সফটওয়্যার তৈরি করতে হয়েছে। আমরা প্রভেদ বানিয়েছি, তফাৎ বানিয়েছি, এবং তার জন্য অনেক সময়, অনেক শ্রম, এবং আমাদের যে সীমিত অর্থ ক্ষমতা, তার একটা বহু অংশ ব্যয়িত হয়ে গেছে। অর্থাৎ মনে করুন যে আপনি পায়েস রান্না করবেন। এই পায়েস রান্না করতে গিয়ে দেখলেন যে আপনার রান্নার জন্য আপনাকে মাটি কেটে উনুন বানিয়ে যেটা জ্বালানি কুড়োতে বেরোতে হবে, তারপর আপনি এসে পায়েস রান্না করবেন। শেষ অবধি তো পায়েস অবধি পৌঁছানো যাবে না, বা আপনি ভাববেন যে ওই রেডিমেড দোকান থেকে বরং একটা কেক কিনে চালিয়ে দেওয়া যাবে। সুতরাং এই কথা বলতে গিয়ে এই বিচিত্রা প্রজেক্টের যিনি পুরোধা ছিলেন অধ্যাপক সুকান্ত চৌধুরী, নেক্সট স্লাইড প্লিজ, তিনি একটা কথা বলেছেন যে মেটাফরিক্যালি স্পিকিং উই হ্যাড টু স্টার্ট ইভেন বিফোর জিরো, শূন্যেরও আগে থেকে আমাদের শুরু করতে হয়েছে। কিন্তু এই অসুবিধা সত্ত্বেও তো কাজ চলছে আমাদের দেশে, এই বিচিত্রা তৈরি হয়েছে, IIT সহ বিভিন্ন প্রতিষ্ঠান অত্যন্ত সম্মানের সঙ্গে কাজ করছে। কিন্তু আমাদের মধ্যে অসুবিধা হচ্ছে, আমাদের মধ্যে যোগাযোগ কম, নেটওয়ার্কিং কম, আমরা আমাদের গবেষণা ফল অন্যদের মধ্যে ভাগ করে নিই না। সেটা নিতে হবে, কারণ আমাদের অনেক রাস্তা হাঁটতে হবে। যারা নন রোমান স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, অনেক রাস্তা হাঁটতে হবে। সেইখানে যদি একই রাস্তা দুবার তিনবার করে হাঁটতে হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। তো এখন বর্তমানে ছবিটা কিন্তু কিছুটা পাল্টাতে শুরু করেছে। নেক্সট স্লাইড। হ্যাঁ, আমাদের অসুবিধার জায়গাটা ছিল এইটা, আমরা অদৃশ্য। আমরা অদৃশ্য বলেই আমাদের পিছনে বিনিয়োগ নেই, কারণ বহুজাতিক কোম্পানিগুলো আমাদের পিছনে বিনিয়োগ করবে না। আমরা ইন্টারনেটে অদৃশ্য, আর সেই কারণে আমাদের দুর্বল অবকাঠামো, আর দুর্বল অবকাঠামোর জন্য আমাদের ডিজিটাল টুল নেই, ডিজিটাল টুল নেই বলে আমাদের ডিজিটাল প্রজেক্ট নেই, আর সেই কারণে আবার আমরা অদৃশ্য। এটা হচ্ছে একটা শয়তানের বৃত্ত, যার মধ্যে হয়তো আমাদের নিরন্তর পাক খেয়ে যেতে হবে। কিন্তু বর্তমানে আমি যেটা বলছিলাম, যে বেশ কিছু বহুজাতিক সংস্থা তারা আগ্রহ দেখাচ্ছে, এবং এই ক্ষেত্রে যেমন গুগল রিসেন্টলি OCR তৈরি করেছে বাংলার জন্য, যেটা বেশ উচ্চমানের। আমি যখন ব্রিটিশ লাইব্রেরিতে ছিলাম, সেখানে আর প্রজেক্ট হচ্ছিল 2 centuries অফ বেঙ্গলি প্রিন্ট। তারা বাংলা বই, পুরনো বাংলা বইয়ের ডিজিটাইজ করছিল। তার জন্য প্রধান অসুবিধা ছিল OCR, তো যেখান থেকে সরাসরি ছবি তুলে সেটা ডিজিটাইজ করা যেতে পারে, সার্চেবল ডিজিটাল ফর্ম তৈরি করা যেতে পারে। এবং তার জন্য তাদের হাতে যে OCRটা ছিল, সেটা প্রায় 95% অ্যাকিউরেসি। কিন্তু 95% অ্যাকিউরেসি, 5% যে ইনঅ্যাকিউরেট, তার জন্য যে মিলিয়নস অফ পেজেস, সেটা যদি আমরা করি তাহলে এত বড় ত্রুটি আসবে যে করা যাবে না। তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল সারা বিশ্ব জুড়ে, যে কত হাইয়েস্ট অ্যাকিউরেসি যে দিতে পারবে, কিন্তু আমরা পারিনি, তখন পাইনি। এখন গুগল বানিয়েছে, খুব
খুব পারফেক্ট, প্রায় নিয়ার অ্যাবাউট 99.9% অ্যাকিউরেসি ওসিআর বানিয়েছে বাংলার জন্য। নেক্সট স্লাইড। এবং এই যে বহুজাতিক সংস্থারা ঢুকছে, আমার এখানে তিনখানা আমি প্রজেক্টের কথা বলেছি, তার মধ্যে দুটোর সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম। তো আমি সবগুলোর কথা বলবো না, দুটোর কথা বলবো। একটা হচ্ছে যে ব্রিটিশ লাইব্রেরি ওয়েলকাম প্রজেক্ট। এইটা হচ্ছে যে ওয়েলকাম কোম্পানি, যেটা একটা বড় ওষুধের কোম্পানি ছিল, তারা ব্রিটিশ লাইব্রেরিকে টাকা দিয়েছে। টাকা কত টাকা দিয়েছে আনডিসক্লোজড। এটা খুব অদ্ভুত ব্যাপার যে এই বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো এই সব প্রজেক্টে কত টাকা দেয় সেটা বাইরে বের হয় না। শুধুমাত্র $0.5 মিলিয়ন তারা দিয়েছিল অ্যাক্সেসিবিলিটির জন্য। সুতরাং ধরা যেতে পারে এটা হিমশৈল চূড়া মাত্র। বিরাট অঙ্কের টাকা এরা বিনিয়োগ করেছে। কিসের জন্য না, ওদের ব্রিটিশ লাইব্রেরিতে ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা শাস্ত্র ইত্যাদি নিয়ে যেসব তথ্য কলোনিয়াল পিরিয়ডে তারা জোগাড় করেছিল, সেই সমস্ত তথ্য তারা ডিজিটাইজ করে নিজেদের দখলে নিয়ে গেছে। এখন একটা ওষুধের কোম্পানি কেন এত আগ্রহ দেখাবে ভারতবর্ষের এই ওষুধের বা চিকিৎসার ইতিহাস সম্পর্কে? কারণটা সহজবোধ্য, যে পরবর্তী সময়ে এটা নিয়ে আরও গবেষণা করে তারা হয়তো নতুন নতুন ওষুধ বানাবে যার সম্পূর্ণ পেটেন্ট তাদের থাকবে। এর জন্য এই টাকা বিনিয়োগ। আরেকটা হচ্ছে যে গুগল বুকস, এটাও এক সময়ের কোড নেম ছিল প্রজেক্ট ওশান। 2004 সালে এটা তৈরি হয়েছিল এবং এর অবজেক্টিভ হিসাবে বলা হয়েছিল যে জ্ঞানের গণতন্ত্রীকরণ। এবং গুগল সেই সময় একটা সার্ভে করে দেখেছিল সারা পৃথিবীতে মোট বইয়ের সংখ্যা, অর্থাৎ বিভিন্ন শিরোনামের বইয়ের সংখ্যা প্রায় 130 মিলিয়ন। তো তার মধ্যে ওরা বললো আমরা সমস্ত বই ডিজিটাইজ করব, পৃথিবীর সমস্ত বই। তার ফলে ওরা সেই কাজ শুরু করে এবং 2019 সাল অবধি যে তথ্যটা পাওয়া যায়, তারা এর মধ্যে 40 মিলিয়ন বই ডিজিটাইজ করে ফেলেছে। তারপরের পরিসংখ্যান আর পাওয়া যায় না। অদ্ভুতভাবে 2019-এর পরের পরিসংখ্যান গুগল আর বের করেনি। কিন্তু এইটার ফলে যেটা হবে যে এই যেসব বই ডিজিটাইজ করছে তার মধ্যে সমস্ত বাংলা বইও থাকবে এবং সেই বাংলা বইয়ের কপিরাইট ইত্যাদি কী হবে সেটা নিয়ে খুব স্পষ্ট কোনো কথা নেই গুগলের পক্ষ থেকে। এবং আমাদের বাংলা বইয়ের ক্ষেত্রে হামেশাই যেটা হয় যে একটা সময় বাংলা বই বিলুপ্ত হয়ে যায়, বাংলা বই কী বলবো অনাথ হয়ে যায়। এবং তখন যদি বাংলা বই বিলুপ্ত হয়ে যায়, যারা বাংলা বই নিয়ে গবেষণা করেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলা বই কোনো একটা হয়তো বইয়ের নাম পাওয়া যাচ্ছে কিন্তু বইটা নেই পৃথিবীর কোথাও। তখন যদি হয় তাহলে সেই বই কিন্তু থাকবে একমাত্র গুগলের হেফাজতে। তারাই হেফাজতকারী হবে, হয়তো তারাই মালিক হবে। তো বাংলা বইয়ের ক্ষেত্রে এই বিপদটা আমরা টের পেয়েছিলাম এর আগে। আমরা যখন নেক্সট স্লাইড, যাদবপুর ইউনিভার্সিটি ব্রিটিশ লাইব্রেরির সঙ্গে এন্ডেঞ্জার্ড আর্কাইভ প্রজেক্টে কাজ করেছিলাম এবং সেই কাজে আমরা বাংলা যেসব বাজারি বই, অর্থাৎ আপনারা ট্রেনে প্ল্যাটফর্মে যেসব বই, মান্না দেশ গান ইত্যাদি বা যেসব এফিমেরা যাকে আমরা বলি, সেসব বই যখন আমরা ডিজিটাইজ করেছিলাম ব্রিটিশ লাইব্রেরির সঙ্গে কোলাবোরেশনে, তখন আমরা দেখেছিলাম যে এই বইগুলো যখন ডিজিটাইজ করা হলো, এই সব বইগুলো বাংলা বইয়ের ক্ষেত্রে তার খুব বুক ইনফরমেশন থাকে না, যে কে প্রকাশ করছে, কে তার স্বত্বাধিকারী, এই সমস্ত কিছু থাকে না। এবং এর ফলে যেটা হলো, ব্রিটিশ লাইব্রেরি ডিজিটাইজ করার পর সেই দেশের কপিরাইট আইনে এটা আটকে গেল। অর্থাৎ এই বইগুলো সারা পৃথিবী থেকে দেখার কথা ছিল কিন্তু আমরা আর দেখতে পাই না, কারণ ব্রিটিশ কপিরাইট আইনে আটকে গেছে। এই বই দেখতে হলে ব্রিটিশ লাইব্রেরিতে যেতে হবে। আর এর আরেকটা দিক হচ্ছে যে এই ধরনের অনাথ বইয়ের ক্ষেত্রে যে কেউ যে কোনো সময়ে এই বই ব্যবহার করে যা খুশি করতে পারে, সেটাও কিন্তু আমাদের যে জ্ঞান চর্চার ইতিহাসে আমার মনে হয় যে একটা খুব কালো দিন বলে হবে, যখন এই বইগুলো যে কেউ পৃথিবীর ব্যবহার করতে পারবে বিনা বাধায়। তো তাহলে আমাদের করণীয় কি? আমাদের বাংলা বইয়ের দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে। আমরা সেই কাজ কতখানি করছি? কাজ হচ্ছে বিভিন্নভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে। সে ব্যাপারে আমরা নির্দিষ্ট কোনো সমীক্ষাও এখনও করিনি। তাই ঠিক কত বাংলা বই ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের হাতে নেই। 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইদুল হক একটা সমীক্ষা করেন, নেক্সট স্লাইড। সেখানে তিনি কিছু স্বীকৃত আইনি ডিজিটাল আর্কাইভের সমীক্ষা করে একটা বাংলা বইয়ের ডিজিটাল কপি তথ্য বের করেছেন। সেই সমীক্ষা আপনাদের সামনে রেখেছি। আর এছাড়াও বিচ্ছিন্নভাবে কিছু কিছু ওয়েবসাইট কপিরাইটেড বাংলা বই বেআইনিভাবে প্রকাশ করে চলেছেন। এ ব্যাপারেও সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নেই।
কিন্তু এই তথ্যগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা বাংলা বইয়ের জগতের তুলনায় এই সংখ্যাগুলো হচ্ছে হিমশৈল চূড়া, সিন্ধুতে বিন্দু। তো আমাদের সামনে দীর্ঘ পথ পড়ে আছে। বাংলা তথা বাংলা বইকেই ডিজিটাল বিশ্বে স্থান করে নিতে হলে আমাদের সবাইকেই পরিশ্রম করতে হবে। ডিজিটাল বিশ্ব বড় নিষ্ঠুর বিশ্ব, সুতরাং নেক্সট স্লাইড। হ্যাঁ, তারপরের স্লাইড। তো এইটা পরেরটা নেক্সট। এইটা দিয়ে আমি শেষ করব। এটা হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিজ ম্যানিফেস্টো 2.0, যেটা তৈরি হয়েছিল প্রখ্যাত চিন্তাবিদদের দ্বারা, যেমন জেফ্রি স্ন্যাপ, টড প্রেজনার, ইয়োহান ডেকার। তারা বলেছিলেন যে এই সর্বগ্রাসী যে ডিজিটাল বিশ্ব এবং কর্পোরেট, এদের অশুভ আঁতাত যদি ভাঙতে হয় তাহলে আমাদের নিজেদের কাজ নিজে করতে হবে। আমাদের 5টা শব্দ তারা বলেছিলেন যে লেট আস মেক আওয়ার হ্যান্ডস ডার্টি। সুতরাং শুধু আলোচনা নয়, প্রবন্ধ নিবন্ধ নয়, শুধু তত্ত্বের কচকচি দিয়ে গা বাঁচানো নয়। এই ডিজিটাল নিষ্ঠুর জগতে নিজেদের ভাষা বা সংস্কৃতি বাঁচাতে গেলে, ভবিষ্যতের জন্য সেগুলোকে নিজেদের করে রাখতে গেলে আমাদের কাজে হাত লাগাতে হবে, ধুলো মাটি কাদা ঘাঁটতে হবে, হাত নোংরা করতে হবে। ধন্যবাদ।